স্বাগত খেলাযোগে, আপনাদের সাথে আছি খালিদ জামিল। নিজের ঘুম হারাম করে ফেলেছেন ওস্তাদ। শান্তর ব্যাট প্যাচে অস্থির ছিলেন গুরু সোহেল ইসলাম। খারাপ সময়ে শান্ত নিজেকে পাল্টে ফেলার মূল কারিগর ভাবেন তার সেই গুরুকে। 4 নম্বরে ব্যাট করে ফিরেছেন ফর্মে, কিন্তু 3 নম্বর পজিশনটাই নিজের সবচেয়ে প্রিয়। খেলাযোগকে সরাসরি বললেন নাজমুল শান্ত। নাহিয়ান বিন জসিমের রিপোর্ট। চেমসফোর্ড থেকে চট্টগ্রাম চারটা সেঞ্চুরি, এবং শান্ত যখন সেঞ্চুরি করেছেন তখনই কিন্তু বাংলাদেশ জিতেছে সবশেষটা নিউজিল্যান্ডের বিপক্ষে। দুর্দান্ত একটা সেঞ্চুরি, প্রচণ্ড গরম। শান্ত, যদি চেমসফোর্ডের সেই সেঞ্চুরি ধরি বা লাহোরের সেঞ্চুরি বা চট্টগ্রামে 2টা সেঞ্চুরি করলেন, আপনার ক্যারিয়ারের 4টা সেঞ্চুরি আলাদা করে বলতে বলি, থাকে না যে 19-20 তো হয় আসলে, এই যে 4টা সেঞ্চুরি আপনার ক্যারিয়ারের ওডিআই সেঞ্চুরি, সেখানটায় কোনটা বেশি স্পেশাল মনে হচ্ছে? টিম আন্ডার প্রেশার ছিল, উইকেটটা চ্যালেঞ্জ ছিল, পাশাপাশি অনেক হট ওয়েদার। সো সব মিলিয়ে যদি চিন্তা করা, এবং অপোনেন্টের যেই বোলিং স্ট্রেংথ ছিল খুব ইজি ছিল না। সো আমার কাছে মনে হয়েছে যে গতকালকের 100টা একটু আলাদা। তো ঠিক এই সিরিজটার আগে আমি পার্সোনালি দেখেছি আপনি খুব ফাইট করছিলেন, ওয়েটটা কি একটু গেইন করেছিল কিনা মাঝখানে? না, ওয়েট গেইন করে নাই। আমার কাছে মনে হয়েছিল যে আর একটু, যেহেতু খুব হট ওয়েদারে খেলা, সো একটু এক্সট্রা এফোর্ট দেওয়া ফিটনেসটা নিয়ে। সো ওই জায়গাটা নিয়ে কাজ করার চেষ্টা করেছি, ওটা হেল্প করেছে। বাট আমার মনে হয় যে স্টিল আমি বলবো যে এই ধরনের কন্ডিশনে আরও নিজেকে ঠিকভাবে প্রস্তুত করা প্রয়োজন। আপনি 3-এ খেলেছেন, 4-এ খেলেছেন, ওপেনিংয়ে খেলেছেন, 4টা কি একটু স্পেশাল হয়ে যাচ্ছে কিনা আপনার কাছে, বা ভাল লাগার কারণ হচ্ছে কিনা? আপনি কোন জায়গাটা কমফোর্টেবল আসলে? না, আমি অলওয়েজ 3 নম্বরে প্রেফার করি ওয়ানডে ফরম্যাটে, এবং আপনি যদি দেখেন আমার 3 নম্বরে অনেক বড় বড় ইনিংস আছে, এবং দলের হয়ে কন্ট্রিবিউট আমি ভালোভাবে করতে পেরেছি। বাট এগেন, এটা ক্যাপ্টেন, কোচ তাদের কল। তারা যেখানে বলবে সেখানে ব্যাটিং করার জন্য নিজেকে প্রস্তুত রাখি সবসময়। বাট আমার পার্সোনালি আমি 3-এ ব্যাটিং করতে খুবই স্বাচ্ছন্দ্য বোধ করি। সিরিজটা শুরুর আগে বা মাঝামাঝি সময় শান্ত স্পেশালি কি কারোর সঙ্গে কথা বলা হয়েছে বা কাজ করা হয়েছে? আমি সোহেল স্যারের কথা বলবো, যেহেতু স্যার অনেক লম্বা সময় ধরে আমার সাথে, আমি ওনার সাথে কাজ করছি। সো সোহেল স্যার খুব কাছ থেকে এই কয়েকটা মাস কাজ করেছেন, এবং সবথেকে মজার বিষয় হলো লাস্ট কয়েক মাস উনি ঠিকমতো ঘুমায়নি, আমি যতটুকু জানি। আমার যতটুকু না অস্থিরতা কাজ করেছে, তার থেকে বেশি অস্থিরতা ওনার কাজ করে। সো ওই দিক থেকে আমি বলবো যে লাকি, যে আমি প্লেয়ার হিসেবে আমার যতটুকু না প্রেশার ফিল করার কথা ছিল, ওই প্রেশারটা পুরোপুরি সোহেল স্যার নিয়ে নিয়েছে। যে না, ঠিক আছে, রান হচ্ছে না, হয়তো উনি ঠিকভাবে আমাকে কাজ করাতে পারছে না, বা কোথাও হয়তো ভুল হচ্ছে। সো আই হোপ যে এই সিরিজটা শেষ হয়েছে, উনি এখন একটু আরামে কয়েকদিন ঘুমাতে পারবে। ক্যাপ্টেন এক সময়ের তামিম ইকবাল, বোর্ড প্রেসিডেন্ট আছেন, এই সময়টা তার সঙ্গে কোনো আলাপ হয়েছে কিনা, বা অ্যাজ এ কি বলবো, এক্স ক্যাপ্টেন হিসেবে আপনার সঙ্গে কোনো ধরনের পরামর্শ শেয়ার করা, এরকম কোনো কিছু হয়েছে কিনা? কিছু মনে পড়ে কিনা যেটা মনে হয়েছে বেশ কাজে দিয়েছে? দেখা হয়েছিল, কংগ্রেচুলেশন জানিয়েছে, ভালো ব্যাটিং হয়েছে বলছিল। না, ওটাই বললাম যে একসময় ড্রেসিং রুম শেয়ার করেছি, খেলেছি, এখন উনি একটু ভালো অবস্থানে আছে। আশা করছি যে ভালো কিছু হবে আমাদের প্লেয়ারদের জন্য, এবং এনজয় করছি। আর ব্যাটিং নিয়ে বিপিএলের সময় একটু কাজ করছিলাম, টেকনিক্যাল বিষয় নিয়ে একটু স্ট্রাগল করছিলাম। তো আমার কাছে মনে হচ্ছিল যে ওনার কাছে গেলে আমি ওই সঠিক ইনফরমেশনটা পাবো, কারণ যে বিষয়টা নিয়ে আমি স্ট্রাগল করতেছিলাম, ওই জায়গায় উনি অনেক স্ট্রং, এবং উনি অনেক সাকসেসফুল ছিলেন ওনার ক্যারিয়ারে। সো সোহেল স্যারের সাথে পরামর্শ করে ওনার সাথে কয়েকটা দিন কাজ করেছিলাম। সো এটা হেল্প করেছে। অনেক ধন্যবাদ শান্ত। বাস ওয়েট করছে, ঢাকায় যাবেন, বিশ্রাম করবেন। শান্তর আপাতত ডেস্টিনেশন হচ্ছে ঢাকা, তারপরে সামনে যেহেতু পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ আছে, ক্যাপ্টেন শান্ত সেই টেস্ট সিরিজটাকে ঘিরে প্রিপারেশন নেবেন। নাহিয়ান বিন জসিম, 71, চট্টগ্রাম। বাংলাদেশ ওয়ানডে দলের বড় কিছু জেতার ক্ষুধা আছে। প্রধান নির্বাচক হাবিবুল বাশার বলছেন, দলটা ভারসাম্যপূর্ণ, সামর্থ্যের প্রমাণ দিয়েছে নিউজিল্যান্ডের বিপক্ষে। 22 গজে মোস্তাফিজকে আরও পরিণত দেখছেন এই সাবেক অধিনায়ক। নাহিদ রানার শেখার আগ্রহ আর চেষ্টাটা তার মনে ধরেছে। সাইফুল রূপকের রিপোর্ট। প্রধান নির্বাচক হিসেবে প্রথম অ্যাসাইনমেন্টে সাফল্য, সিরিজ জয়, কতটা এনজয় করলেন এবং দলের পারফরমেন্স কীভাবে মূল্যায়ন করবেন? দলটা খুব ভালোভাবে কামব্যাক করেছে, যেটা খুব আনন্দের ছিল, কারণ সিরিজের প্রথম ম্যাচ হেরে গেলে পুরো সিরিজটাই কিন্তু অনেক প্রেশার থাকে। সেই প্রেশারটা খেলোয়াড়রা খুব ভালোভাবে হ্যান্ডেল করতে পেরেছে। মোস্তাফিজ 5 পেলেন ওডিআই ক্রিকেটে 6 নম্বর, মানে ষষ্ঠবার, এবং তিনি ওয়াসিম আকরাম, ট্রেন্ট বোল্টের কাতারের সামনে আছেন, মিচেল স্টার্ক, গ্রেটদের পেছনে ফেলে সামনে হয়তো তিনি ক্যারিয়ার শেষে সবার উপরেও থাকতে পারেন। সবার উপরে চলে যাবে আমার বিশ্বাস, কারণ ওয়াসিম আকরাম এখন খেলেন না, মিচেল স্টার্ক ক্যারিয়ার শেষের দিকে চলে এসেছে, এবং মুস্তাফিজের সামনে আরও 3-4 বছর আছে।
সো সেক্ষেত্রে আমার বিশ্বাস মুস্তাফিজ তাদের এই রেকর্ডটা একসময় হয়তো মুস্তাফিজের কাছেই যাবে বাহাতি বোলারদের 5-এর যে রেকর্ডটা আমার বিশ্বাস বাহাতিদের আমার ধারণা আমার বিশ্বাস সেটা মুস্তাফিজের কাছে থাকবে যখন ক্যারিয়ার শেষ করবে। এখন কি মুস্তাফিজ মনে হয় যে মোর ম্যাচিউর, কোন তিনি মাথা খাটান, তিনি এখন বাউন্সার দিয়ে উইকেট পান, কাটার তো আছেই। ব্যাটসম্যানদের রিড করার সক্ষমতাটাও অনেক বেড়েছে এখন। কোন ব্যাটসম্যান কী করতে চাই সেটা একটু আগে ভাগেই বুঝতে পারে, আপনার বোলিং করে দেখলেই বুঝতে পারবেন। সো এটা ডেফিনেটলি এক্সপিরিয়েন্সের সাথে আসে, বাট সেটা সবাই ভালো মতো ইউজ করে, এক্সপিরিয়েন্সে সবাই ভালো মতো ইউজ করতে পারে না। মুস্তাফিজ খুব ভালো মতো এখন ব্যবহার করছে। বাংলাদেশে কোনো পেসার ঘরের মাঠে ব্যাক টু ব্যাক 2টা ওডিআই সিরিজ সেরা নাহিদ রানা। বাংলাদেশের সাধারণত স্পিনাররাই রাজত্ব করতে এত বছর। 2020 সাল পর্যন্ত কি 21 সাল পর্যন্ত আপনি এই চিত্রটা স্পিনারদেরই দেখেছেন, আমরা সবাই দেখেছি। খুব ভালো লাগে ডেফিনেটলি, কারণ আপনি যখন ফাস্ট বোলার ভালো করবেন তখন আপনি যে কোনো কন্ডিশনে ভালো করতে পারবেন। নাহিদ রানার গতির সাথে এখন নাহিদ রানাও মনে হচ্ছে যে মাথার ব্যবহারটা করছে, ভ্যারিয়েশনটা বা গতি কখন কোথায় কীরকম দিতে হবে সেটাও মনে হয় যে দারুণভাবে এক্সিকিউট করছে। ইন্টারন্যাশনাল ক্রিকেটে ভালো করতে হলে কিন্তু কিছু এক্সপেক্টার থাকতে হয়। ট্যালেন্ট সবাই কম বেশি নিয়ে আসে, কিন্তু যাদের মধ্যে এক্সপেক্টার থাকে তারা একটু আলাদা হয়। আমার মনে হয় ওর মধ্যে এক্সপেক্টারটা একটু আছে এবং ও প্রতিদিনই শিখতে যাচ্ছে। ফাস্ট বোলারদের কিন্তু এটা একটু কম দেখা যায় এবং ওর গতিটাও খুব ভালো ব্যবহার করছে। ওর গতিতে কিন্তু বিশ্বে অনেক বোলার আছে এই গতিতে বল করে, কিন্তু দেখবেন যে তারা অনেক এক্সপেন্সিভ হয়, তাদের ওই লেন্থ লাইনটা বুঝতে একটু সময় লাগে। তারা এই গতি কিন্তু আবার অনেক সময় এক্সপেন্সিভ হতে পারে। নাহিদ রানা যদি একটা ম্যাচ হয় না তা না, বাট ও ঠিক এই মুহূর্তে খুব ভালোভাবে বুঝতে পারছে ওর লেনটা কোনটা, ব্যাটসম্যানদের কাকে কোথায় বল করতে হবে। এটা খুব শিখতে বেশি সময় নেননি, এই জন্যই নাহিদ রানা আসলে একটু স্পেশাল। নাজমুল শান্ত অনেকদিন ধরে 50 পাচ্ছিলেন না, 13 ইনিংস যদি ভুল না করে থাকে। তারপর মিরপুরের সেকেন্ড ওডিআইতে 50 পেলেন, চট্টগ্রামে গিয়ে সেঞ্চুরি। অনেক সময় 50 জন্য অনেক দিন অপেক্ষা করতে, তারপর কোনো একটা ভালো ইনিংস আসলে তারপর ব্যাক টু ব্যাক চলে আসে। না, হি ইজ এ গুড প্লেয়ার। হি ইজ এ হার্ড ওয়ার্কার। ও যখন ভালো করুক কিংবা ভালো না করুক, ওর ওয়ার্ক এথিকটা একই রকম থাকে। সাইফুল রূপক, 71। উপমহাদেশের মাঠে ঘাটে কাজ করা মানুষগুলোকে ক্রিকেট শিখিয়েছিল ব্রিটেনের সাহেবরা, কিন্তু খেলাটার দখল নিয়ে নিল এমন একজন যে শরীর কিংবা মন কোনো দিক দিয়েই সাহেব নন। মুম্বাইয়ের একটা নার্সিং হোমের জন্ম নিয়েছিলেন সচিন রমেশ টেন্ডুলকার। পুরো একটা স্পোর্টস ডিসিপ্লিনের মেরু ঘুরিয়ে দেয়া সর্বকালের সেরা ক্রিকেটারের বয়স আজ হলো 53 বছর। লিভিং লিজেন্ডের জন্মদিনে খেলাযোগের ট্রিবিউট। ক্রিকেট গ্রেটদের মধ্যে ম্যাথিউ হেইডেন নিজেও তো পড়েন। এক জীবনে যা কিছু অর্জন তার জন্য মাটিতে পা পড়ারই কথা না। সেই দিনই দিব্যি ভারতের মাঠে ঘাসে বসে পড়লেন হাঁটু মুড়ে। উদ্দেশ্য আর কিছুই না, দ্য গ্রেট সচিন টেন্ডুলকারকে করতে হবে বার্থডে উইশ। ভিডিওটা প্রকাশিত হয়েছে আইপিএল টিম গুজরাট টাইটান্সের অফিসিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে। এমনিতে সচিনের জন্য যে কোনো বিশেষণই যথেষ্ট নয়, তবে হেইডেনের কথাটা অনেকের পছন্দ কিংবা অপছন্দ দুটোই হতে পারে। সাবেক অজি তারকা আর গুজরাটের ব্যাটিং কোচ হেইডেন বলছেন, সচিন আসলে এক ঈশ্বরের নাম, যে ভারতের হয়ে 4 নম্বরে ব্যাটিং করত। কথাটা একেবারে মিথ বলে উড়িয়ে দেওয়ার উপায় নেই, কারণ সচিন টেন্ডুলকারের ব্যাটিং এর সাথে ঐশ্বরিক কিছু ব্যাপার তো ছিলই। তা নিয়ে কাটাছেড়াও কম হয়নি। ক্রিকেটের প্রায় সব রেকর্ড তার দখলে, তবে একটার কথা বারবারই সামনে আসে, সেঞ্চুরির সেঞ্চুরি। সেটা তিনি করে দেখিয়েছেন এই ধরাধামে, খেলে দেখিয়েছেন সবচেয়ে বেশি আন্তর্জাতিক ম্যাচও, তাও আবার ওয়াসিম আকরাম, ওয়াকার ইউনুস, অ্যালান ডোনাল্ড, শোয়েব আখতার, ব্রেটলির মতো বিধ্বংসী বোলারদের ফেস করে। ব্রেটলির কথা যেহেতু উঠলই, তাহলে সচিনকে করা তার বার্থডে উইশটাও সামনে আনা যাক। শুভেচ্ছা জানাতে তিনি বেছে নিয়েছেন পার্সোনাল ইনস্টাগ্রাম। অস্ট্রেলিয়ান সুপার এক্সপ্রেস বোলার লি বলছেন, ক্রিকেটার তো অনেক আছে, ক্রিকেট গ্রেটও আছে অনেকেই, কিন্তু তাদের পরেই আসে সচিনের নামটা। তার ব্যাটিং দেখা পিওর আর্ট, একজন কিংবদন্তি, দারুণ একজন মানুষ এবং ভালো বন্ধু। ব্রেটলির ইনস্টাগ্রাম পোস্টটা একটু বড়ই। দুজনের ফেস টু ফেস হওয়া আন্তর্জাতিক একটা ম্যাচের ভিডিও যুক্ত করে তিনি লিখেছেন, জন্মদিনে উপহার হিসেবে তোমাকে দিলাম একটা হাফ ভলি, একটা স্ট্রেইট অ্যান্ড রাইট ইন দ্য স্লট। এগিয়ে যাও সচিন, তুমি ভালোই জানো এগুলো দিয়ে কি করতে হবে, কারণ সব সময় তুমি তা করে এসেছো। দুই অস্ট্রেলিয়ানের কথা বলা হচ্ছে, কারণ মাস্টার ব্লাস্টার নিজের ক্রিকেট নৈপুণ্যের একটা বড় অংশ ক্যারিয়ার জুড়ে যেন জমা রেখেছিলেন অস্ট্রেলিয়াকে শাসন করতেই। এক অজিদের বিপক্ষেই 110 ম্যাচে 144 ইনিংসে ব্যাট করে তার আছে প্রায় 7000 রান, গড় অলমোস্ট 50, 20 সেঞ্চুরি, 31 50 আর সর্বোচ্চ
241 নট আউট। অস্ট্রেলিয়ার মাটিতে 1991 থেকে 2012 পর্যন্ত তিনি 67 ম্যাচে 84 ইনিংস ব্যাট করে রান করেছেন 3300, গড় প্রায় 43, 7 সেঞ্চুরি, 1750। সেই 241 রানের ইনিংস লিটল মাস্টার খেলেছিলেন অজিল্যান্ডেই। লাল বলের ক্রিকেটে 2058টি চার মেরেছেন, যেটা আজ পর্যন্ত কেউ করতে পারেনি। দ্রুততম সময়ে 15,000 টেস্ট রানের রেকর্ডটাও তার দখলে। তার জন্য ব্যাট করেছেন মাত্র 300 ইনিংস। অবশ্য টেস্টে যে 200টা ম্যাচ খেলেছেন সেটাও তো আজ পর্যন্ত খেলতে পারেননি কেউ। 22 বছর 91 দিন দীর্ঘ ক্রিকেট ক্যারিয়ারে ওয়ানডে ফরম্যাটেও নিজের ফুটস্টেপ এঁকে রেখেছেন গভীরভাবেই। প্রায় 2000 রান করেছিলেন 1998 সালে, সেঞ্চুরি 9টি। এক ক্যালেন্ডার ইয়ারে, যেটা এই 28 বছর পরে এসেও সর্বোচ্চ রেকর্ড। সেই সাথে 35,000 প্লাস ক্যারিয়ার রান, সর্বোচ্চ 76 প্লেয়ার অব দ্য ম্যাচ, সর্বোচ্চ 28টি 90s। রেকর্ডের রেকর্ড গড়ে বসে আছেন সবার মাথার ওপর। ক্রিকেট বিধাতা তাকে না বললে আর বলবেন কাকে? রেকর্ড বুক যতদিন আছে সচিন যেন থাকবেন। ক্রিকেট যতদিন আছে রঙিন যুগের কিংবদন্তি হিসেবে মানতেই হবে দ্য গ্রেটেস্ট অফ অল টাইমকে। খেলাযোগের পক্ষ থেকে সচিন রমেশ টেন্ডুলকারকে জন্মদিনের শুভেচ্ছা। লিভিং লিজেন্ডের বয়স এখন অফিসিয়ালি 53। খালিদ জামিল, 71। বাঁহাতি পেসারদের কদর দুনিয়া জুড়ে। মোস্তাফিজের পর বাংলাদেশ পেয়েছে আরো একজনকে। শরীফুল ইসলাম নতুন বলে সুইং এর সাথে পাকা করছেন লেন্থ বলেও। স্থির উন্নতি করছেন শরীফুল, এখন দলের অন্যতম সেরা তিনি। নিউজিল্যান্ডের বিপক্ষে 3 ওয়ানডেতে ইকোনমিক্যাল বোলিং করেছেন এই পেসার। ফিজের মতো হচ্ছে ডট স্পেশালিস্ট। আবু নাইম জানাচ্ছেন বাকিটা। ডট বল, এ তো আমার বাহাত কা খেল। শরীফুল চাইলে এমন একটা কথা বলতেই পারেন। নিউজিল্যান্ডের বিপক্ষে ফিজ আর নাহিদ রানার দাপটের সামনে থেকে গেছেন আড়ালে। তবে আওয়াজ ছাড়াই কিউই ব্যাটিং লাইন আপের 12টা বাজাতে তার ছিল বড় ভূমিকা। পুরো একটা সিরিজ কাটিয়ে দিলেন কিপটে বোলার হয়ে। ইকোনমিক্যাল ঠিক কতটা হওয়া যায় তার একটা উদাহরণও সেট করে গেলেন শরীফুল। বাংলাদেশের পেস ইউনিট এখন এতটাই সমৃদ্ধ যে আলোচনায় আসতে হলে টপনচ কিছু করতেই হয়। নিউজিল্যান্ড সিরিজের প্রথম ম্যাচে টসের ঠিক আগে ডাক পেয়ে 10 ওভারি স্পেলটায় 27 রান দিয়ে নিয়েছিলেন 2 উইকেট। আর 10টা সাধারণ স্পেলের মতো এটাকে গ্লোরিফাই করার তেমন সুযোগ নাই। তবে হিসেবটা যখন হবে ডট বলের, তখন এই স্পেলটাই হবে সবচেয়ে আলাদা। কারণ এর আগে ওয়ানডেতে কখনো একটার বেশি মেইডেন ওভার করতে পারেননি শরীফুল। সবচেয়ে ভালো ইকোনমি রেটটাও ছিল এই স্পেলেই। দ্বিতীয় ম্যাচে শরীফুল ব্যাটারদের ভুগিয়েছেন আরও। 10 ওভারের স্পেলে এবারও ডট বলের চাপে ফেললেন। প্রথম ম্যাচের 39 ডট ছাপিয়ে দ্বিতীয় ম্যাচের সংখ্যাটা পার করলেন 40-এর ওপরে। 1 to 10 ওভার একই রিদমে বল করে গেছেন। বল পুরনো হলেও তাতে বেগ পেতে হয়নি ওকে। মাঝের ওভারগুলোতেও করেছেন দারুণ বোলিং। নিক কেলিকে সেঞ্চুরি বঞ্চিত করে ফেরানোটাও ছিল চোখে পড়ার মতো। 3 ম্যাচের 27 ওভার করে মোটের ওপর 18 ওভারের বেশি করেছেন ডট বল, যা এই সিরিজের সর্বোচ্চ। সবচেয়ে বেশি উইকেট হয়তো শরীফুল নিতে পারেননি, তবে ইকোনমির হিসেবে নাহিদ রানা সিরিজ সেরা হলেও ওকে পেছনে ফেলেছেন বড় ব্যবধানে। মাঝে লম্বা একটা সময় উইকেট তোলায় বাকিদের চেয়ে পিছিয়ে ছিলেন। ক্যাপ্টেন পূরণ করতেন না তার বোলিংয়ের কোটাটাও, কিন্তু সেই হিসেবটা এখন আর চলে না। অঙ্কের হিসেবেই বলছেন এই পেসার হয়ে উঠছেন আগের চেয়েও ইম্প্যাক্টফুল। নিয়মিত দলের জয়ে অবদান রাখছেন, বদলে ফেলছেন সব পরিসংখ্যান। বলতে হয় বাংলাদেশ পেয়েছে একজন বামহাতি যে পটু, ইকোনমি ধরে রেখে উইকেট তোলায়। আবু নাইম, 71। একের পর এক চমক দেখাচ্ছেন বিএফএফ ভাইস প্রেসিডেন্ট ফাহাদ করিম। একদিনে এক জোড়া অরিজিন প্লেয়ারের নাম ঘোষণা করে তাক লাগিয়ে দিয়েছেন মিস্টার করিম। অ্যাডাম আব্বাস আর জিদান ইউসুফ আসছেন অনূর্ধ্ব 20 এশিয়ান কাপ কোয়ালিফিকেশন রাউন্ডে খেলতে। জিদানের পাসপোর্টও হয়ে গেছে, আর অ্যাডামের ডকুমেন্টেশনের কাজ চলছে জোরে সোরে। কিভাবে এত দ্রুত দুজনকে রাজি করালেন ফাহাদ করিমের সেই গল্প শুনিয়েছেন সহকর্মী শেখ আশিক। আমার সঙ্গে আছেন একজন ম্যাজিক্যাল পারসন, ফাহাদ করিম। একের পর এক ম্যাজিক দেখিয়েই যাচ্ছেন। হঠাৎ করে ফেসবুকে ঢুকে আপনার আরো একটা ভিডিও এবং আরো একবার বুম, একসাথে দুইটা নাম, অ্যাডাম আব্বাস এবং জিদান ইউসুফ। আমার এখনো মনে আছে ক্লিয়ার, আপনি আমাকে বলেছিলেন যে অ্যাডাম আব্বাসের সিভি বিএফএফ এ পাঠানো হয়েছে, আপনি জানেন কিনা। তো আমি আপনাকে তখন বলেছিলাম যে আমি আসলে জানি না, বাট যদি সিভি নাও দিয়ে থাকে ডেফিনেটলি আমরা খোঁজ নেব। এবং তখন থেকে কিন্তু আমি কাজ শুরু করি অ্যাডাম আব্বাসের। আমাদের ইব্রাহিম নওয়াজ, যে আমাদের জুনিয়র প্লেয়ার, তার বাবা সারফরাজ ভাই আমাকে কানেক্ট করে দেয়। কারণ আমি ওনাকে বলেছিলাম, মানে অ্যাডাম সহ আরও বেশ কিছু প্লেয়ারের কথা বলেছিলাম। তার ভিডিও এবং তার বায়ো সব কিছু আমি যেটা সবসময় করি, আমি আমাদের টেকনিক্যাল টিমকে দিই
এবং দে ওয়ার ভেরি ইমপ্রেস। ওরা বলেছে না ভাইয়া একে আমরা আমাদের ক্যাম্পে ডাকতে চাই। তো তখন আমি ওনাকে জানাই যে আমাদের নেক্সট অ্যাভেলেবল ক্যাম্প হবে AFC আন্ডার-20 আগে ইনশাল্লাহ, যেটা আমরা আশা করছি হয়তো জুলাইয়ের শেষ অবধি আমরা শুরু করবো ইনশাল্লাহ। কোন সময়টাতে আসলে তাকে বাংলাদেশে আনতে চাচ্ছেন? আমরা আমাদের ক্যাম্প শুরু করার কথা অ্যাকর্ডিং টু আমাদের ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যান জাইদি ভাই আপনার জুলাই লাস্ট উইকেন্ড, দ্যাট ইজ দ্য টাইম, বিকজ ওনারা মিনিমাম 4 to maximum 6 weeks একটা ক্যাম্প করতে চায় ইউথ টিমের জন্য। জিদান ইউসুফ ইজ a tall defender player, so which is very good, very well built according to ওনার বায়ো এবং ওনার যে ভিডিও। আমাদের টেকনিক্যাল টিম মানে সাথে সাথে বলেছে না ওনাকে ডাকা হোক, এবং জিদানের কানেকশনটা আসলে সামিদ কাশেম করেছে আমাদের আন্ডার-20 ম্যানেজার। হি ডিড এভরিথিং, উনি অলরেডি সব করে ফেলেছে, মানে ইটস অল কি মানে পাসপোর্ট হয়ে গেছে তার? পাসপোর্ট হয় এখন ওনার হাতে এসে গিয়েছে, কিংবা এনি টাইম চলে আসবে, অলরেডি জমা দিয়ে দিয়েছে। জিদান ইউসুফকে নিয়ে কোনো আলোচনা শুধুমাত্র ফ্যানদের মধ্যে ছিল, ফ্যান গ্রুপে ছিল? আপনারা আসলে জিদান ইউসুফকে নিয়ে কবে কাজ শুরু করেছেন? সামিদ আসলে হি গট ইন টাচ উইথ জিদান মাস দেড়েক আগে, about 2 months ভিতরে। সো প্রথমে যখন উনি রিচ আউট করে, ও প্রথমে আমাকে জিজ্ঞেস করে যে ফাদ ভাই আই গট এ প্লেয়ার লাইক দিস, ওনার এই প্রোফাইল কী করবো আমি, আমাকে আইডিয়া দেন। তো আমি বললাম যে ফার্স্ট থিং ইউ ডু ওনার CV অ্যান্ড ভিডিও নিয়ে টেকনিক্যাল টিমে দাও। তো ওর সাথে দেয়, টেকনিক্যাল টিম থেকে ভেরি গুড রিভিউ আসে। জিদান এবং অ্যাডাম আব্বাস দুইজনকে আমরা একই টাইমে আন্ডার-20 ক্যাম্পে পাচ্ছি ইনশাল্লাহ ইনশাল্লাহ ইনশাল্লাহ। AFC যে কোয়ালিফায়ার্স হবে সেই জন্য আমরা এই দুজনকে পাবো ইনশাল্লাহ। আমরা তো অনেকজনকে নিয়ে কাজ করছি, দোয়া করেন আমরা যেন আশা করি যত দ্রুত আপনাদের খবর দিতে পারবো তত বেটার নিউজ ফর বাংলাদেশ ফুটবল। সো লেটস হোপ ইনশাল্লাহ। ফাহাদ ভাই, কথা বলছিলাম ভাইস প্রেসিডেন্ট ফাহাদ করিমের সাথে, যিনি আসলে একের পর এক চমক দিয়ে যাচ্ছেন, এবং নিশ্চয়ই পরবর্তীতে তার কাছ থেকে আমরা আরও অনেক চমক দেখতে পাবো। শেখ আশিক, 71, ঢাকা। এশিয়ান গেমস হকি বাছাই পর্বে ইতিহাস গড়ল বাংলাদেশ নারী দল। আন্তর্জাতিক অঙ্গনে নিজেদের দ্বিতীয় ম্যাচেই প্রথম জয়ের দেখা পেল লাল সবুজরা। উজবেকিস্তানকে 3-2 গোলে হারিয়ে আত্মবিশ্বাসী অর্পিতারা এখন গ্রুপের শীর্ষে। ইন্দোনেশিয়ার জাকার্তায় ম্যাচের শুরুতেই সারিকা সাফার পেনাল্টিতে এগিয়ে যায় বাংলাদেশ, তবে তার ঠিক পরের মিনিটেই সমতায় ফেরে উজবেকিস্তান। দ্বিতীয় কোয়ার্টারে কনা আক্তারের গোলে আবারও লিড নেয় বাংলাদেশ। তৃতীয় কোয়ার্টারে আইরিন আক্তারের পেনাল্টিতে গোল ব্যবধান বাড়ায় হাসান রিয়াজুলের শিষ্যরা। শেষ কোয়ার্টারে উজবেকিস্তানের একটি গোল শোধ করলেও বাংলাদেশের রক্ষণ ভাগ ছিল দৃঢ়। 2 ম্যাচে 1 জয় ও 1 ড্রয়ে 4 পয়েন্ট নিয়ে গ্রুপ এর শীর্ষে বাংলাদেশ। এই ছিল এখনকার খেলা যোগে। সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন 71-এর ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন 71-এর ইউটিউব চ্যানেল। 71-এর সাথেই থাকুন।